লালার নিষেধাজ্ঞা বোলারদের জন্য বড় জ্বালা, এমনটা মনে করেন সাবেক থেকে বর্তমান ক্রিকেটাররা। বল শাইন না থাকলে সে মুহূর্তে দেখা যাচ্ছে ড্রিপটা পাওয়া যায় না। আপনি যখন বলে থুতু প্রয়োগ করতে পারবেন না, তখন বলে সুইং করা অনেক কমে যাবে। করোনা বাংলাদেশি আম্পায়ারদের ভাগ্য খুলে দিচ্ছে, ঘরের মাঠে টেস্ট পরিচালনার সুযোগ পাচ্ছে। যদি সত্যি সত্যি আইসিসি আমাদেরকে এই চ্যালেঞ্জটাকে দিয়ে দেয়, আমরা যেন প্রমাণ করতে পারি হ্যাঁ আমরা টেস্ট আম্পায়ারিং করার মতো যোগ্য। এশিয়া কাপ আয়োজনে আয়োজকরা আছে বেশ ছন্দে, শ্রীলঙ্কা নয় দুবাই পাকিস্তানের প্রথম পছন্দে। ডোপিং ক্রিকেটের কলঙ্কিত অধ্যায়, ক্রিকেটাররা নিজেদের বদলে নিচ্ছে প্রযুক্তির ছোঁয়ায়। বলের শাইন বাড়াতে লালা ব্যবহার করতে না পারা বোলারদের জন্য বড় একটা চ্যালেঞ্জ। সাবেক পেসার খালেদ মাহমুদ সুজন আর স্পিনার তাইজুল ইসলাম তাই মনে করেন। খোদ সুলতান অফ সুইং ওয়াসিম আকরামও বলছেন লালা ব্যবহার করতে না পারা পেসারদের রোবট বানিয়ে ছাড়বে। তবে দেশের দুই সিনিয়র কোচ সারোয়ার ইমরান আর দীপু রায় চৌধুরী বলছেন ভালো করতে বোলারদের নতুন টেকনিকের সঙ্গে মানিয়ে নিতে হবে। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। বলের শাইন ধরে রাখতে ক্রিকেটারদের রীতিমতো ঘাম ঝরাতে হয়। মুখের লালা কাজে লাগিয়ে বলের উজ্জ্বলতা ধরে রেখে সুইং, রিভার্স সুইং কিংবা স্পিনারদের গ্রিপ সুবিধা পেতে হয়। অথচ করোনা ভাইরাস থেকে বাঁচতে বোলারদের সেই অস্ত্র অর্থাৎ লালা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। বিকল্প হিসেবে ঘাম ব্যবহার করা যাবে। প্রশ্ন হচ্ছে লালার বদলে ঘাম ব্যবহারে বোলারদের কার্যসিদ্ধি কি হবে, কিংবা তাদের কাজ কতটা চ্যালেঞ্জিং হবে। আপনি যখন বলে থুতু প্রয়োগ করতে পারবেন না, তখন বলে সুইং করা অনেক কমে যাবে। কারণ থুতু দিলে যেটা হতো যে বলটা হালকা থাকে, বল সুইং করে। আমরা এর আগেও ওয়ার্ল্ড ক্রিকেটে যেভাবে সুইং বোলারদের ডমিনেশন দেখেছি, ওয়াসিম আকরাম, গ্লেন ম্যাকগ্রা, শন পোলক কিংবা চামিন্দা মাসের বোলার হয়তো আমরা দেখতে পাবো কিনা সন্দেহ, বাট উপায় নেই। আমি সেক্ষেত্রে মনে করি আইসিসি একটা জিনিস নিয়ম পরিবর্তন করতে পারে, যে প্রথম ব্যাটিং পাওয়ার প্লে যেমন আপনি 10 ওভার আপনি দুজন ফিল্ডারের বেশি বাইরে নিতে পারবেন না, সেক্ষেত্রে আপনি মনে হয় 6 ওভারের পরে আপনি ওই বাকি 7, 8, 9, 10 নম্বর ওভারটাতে আপনি 3টা ফিল্ডার করে অ্যালাউ করতে পারেন বাইরে রাখার জন্য। বল শাইন না থাকলে সে মুহূর্তে দেখা যাচ্ছে ড্রিপটা পাওয়া যায় না বা ভেতরে ঢোকানোর জন্য সেই হেল্পটা পাওয়া যায় না। তো এই জিনিসগুলো হয়তো বা আমরা মিস করব অনেকটা, সে জাত আমাদের স্পিনারদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। কন্ডিশনটা একটু ভেরি করে যে হচ্ছে যে যখন ফ্ল্যাট উইকেটে খেলবো বলটা তাড়াতাড়ি নষ্ট হবে। মানুষ অভ্যাসের দাস। বলে শাইন পেতে লালা ব্যবহার করতে না পারা তাই মনস্তাত্ত্বিকভাবে বোলারদের কিছুটা পিছিয়েই থাকা। আবার ঠান্ডা আবহাওয়ায় খেলা হলে লালার বিকল্প ঘামি বা ক্রিকেটাররা পাবেন কোথায়? সেক্ষেত্রে এমন বিব্রতকর চিত্র দেখলেও অবাক হবার কিছু থাকবে না। ক্রিকেটারদের জন্য তাই দেশের দুই সিনিয়র কোচের পরামর্শটা এমন। বোলার্স ক্যান ডেভেলপ দ্য আদার স্কিলস, যেরকম বোলিং ইন দ্য ব্লক হোল, বাউন্সার, স্লোয়ার ওয়ান, কাটার, সেগুলো কিন্তু এই বোলার্স উইল ট্রাই টু ইমপ্রুভ দ্যার স্কিল। এটা কিন্তু একটা ভালো দিক। এটা কাটিয়ে উঠতে আমাদের প্র্যাকটিস শুরু করতে হবে। প্র্যাকটিসে আমাদের আগে যেমন অনেকে লালা ইউজ করতো, অনেকে ঘাম ইউজ করতো, এখন স্ট্রিক্টলি বলা হবে শুধু ঘাম দিয়ে বলটা শাইন করার জন্য কাপড়ে ঘষতে। তো এইভাবে যদি আমরা প্র্যাকটিস করতে থাকি, অচিরে এটা আমরা অভ্যস্ত হয়ে যাব। ওয়ানডেতে 50 ওভারের ম্যাচে দুবার বল পরিবর্তন করা হয়, কিন্তু আসল চ্যালেঞ্জটা টেস্ট ক্রিকেটে। গ্রেট সচিন টেন্ডুলকার আর সাবেক স্পিড স্টার ব্রেটলি মনে করছেন লালার কাজ ঘামে হবে না। ক্রিকেটের সৌন্দর্য ধরে রাখতে তাই দুজনেরই পরামর্শ 80 ওভারের জায়গায় 50 ওভার পর যেন বল পরিবর্তন হয়। নাহিয়ান বিন জসিম, 71। কিছু প্রতিভা সুযোগের অপেক্ষাতেই আহত হয়ে যায়, কখনো বা প্রাণ হারায়। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের আম্পায়াররা যেমন। তবে করোনা কালে দারুণ একটা সুযোগ এসেছে বাংলাদেশিদের জন্য। আইসিসির বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী লোকাল আম্পায়াররা ম্যাচ পরিচালনা করার যে সুযোগ পেতে যাচ্ছে তা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন দেশের আম্পায়াররা। ম্যাচ রেফারির নিয়ামুর রশিদ রাহুল বলছেন নিজেদের প্রমাণের এই মঞ্চটা কোনোভাবে হেলায় নষ্ট করা যাবে না। একটা দুর্ঘটনা যেমন সারা জীবনের কান্না, তেমনি ক্রিকেট ম্যাচে একটা ভুল সিদ্ধান্ত ম্যাচ হারের তীব্র যন্ত্রণা। আম্পায়ারদের কিছু সিদ্ধান্ত ভুল করে, কিছু আবার বড় দলের চাপে পড়ে। বাংলাদেশের আম্পায়ারদের অবশ্য এমন পরিস্থিতিতে খুব একটা পড়তে হয়নি। ম্যাচ পরিচালনারই যে তেমন কোনো সুযোগ মেলেনি। করোনা বোধ হয় ভাগ্য খুলেছে। আইসিসির নতুন নিয়ম অনুযায়ী টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো পরিচালনা করবে স্বদেশি আম্পায়াররাই। সেই হিসেবে পূরণ হতে যাচ্ছে বাংলাদেশি আম্পায়ারদের আরাধ্য স্বপ্ন। যদি সত্যি সত্যি আইসিসি আমাদেরকে এই চ্যালেঞ্জটাকে দিয়ে দেয়, আমরা যেন প্রমাণ করতে পারি হ্যাঁ আমরা টেস্ট আম্পায়ারিং করার মতো যোগ্য।
আর যদি আমরা এই চ্যালেঞ্জে হেরে যাই, হয়তো আইসিসি চিন্তা করবে আমরা এই নিয়মটা রাখবো কি রাখবো না, হয়তো অনেকদিন জন্য বন্ধ হয়ে যেতে পারে। Full and straight, the Bangladesh Tigers have knocked the England Lions. টেস্ট স্ট্যাটাসের 20 বছরে মাঠের পারফরমেন্সে টাইগাররা এগিয়ে গেছে তরতরিয়ে। যুব বিশ্বকাপ জয়সহ এদেশের সাংগঠনিক দক্ষতায় আইসিসির প্রশংসা নিয়মিত। ক্রিকেট ভেন্যুতেও বাংলাদেশ এগিয়ে অনেকের চেয়ে, এমনকি আইসিসির সর্বোচ্চ আসনেও বসেছিলেন বাংলার মুস্তফা কামাল। তবে কেন শুধু আম্পায়াররাই এতটা পিছিয়ে? এই ধরনের একটা সুযোগ যদি আমরা পেয়ে থাকি দেশের মাটিতে, তাহলে আমাদের নিজেদের প্রমাণ করতে পারবো যে না, আমরা কতটুকু আমাদের ডেপথ হয়েছে আম্পায়ারিং করার জন্য, যেহেতু একটা নন নিউট্রাল আম্পায়ার বেসড করা হয়েছে এখানে, আর ম্যাচ অফিসিয়ালদেরও সেই রকমের সুযোগ থাকবে। সো আমাদের এই সুযোগটা আমাদের ডেফিনেটলি করা উচিত, এবং এর জন্য যা যা করার দরকার সেই ধরনের ট্রেনিং থেকে শুরু করে আমরা সবাই অলরেডি প্রস্তুতি নিয়ে রেখেছি। নিজেকে প্রমাণে কখনো সুযোগ আসে, কখনো সুযোগ তৈরি করে নিতে হয়। বাংলাদেশের আম্পায়ারদের ক্ষেত্রে বিষয়টা যেমনই হোক, সময়টা এখন নিজেদের জানান দেবার, প্রমাণ করার। ইহতিশাম সবুজ, ৭১। ম্যারাথন ভার্চুয়াল বৈঠকের পরেও টি-20 বিশ্বকাপ নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি আইসিসি। আগামী মাস পর্যন্ত সিদ্ধান্ত ঝুলিয়ে রাখলো ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ফলে চলতি বছরে আদৌ বিশ্বকাপ করা সম্ভব হবে কিনা সেটি নিয়ে নতুন করে তৈরি হলো শঙ্কা। ফলে ঝুলে থাকলো আইপিএল এর ভবিষ্যৎটাও। সবার মূল এজেন্ডা ছিল চলতি বছর অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ আয়োজন, সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের সূচি, আইসিসি চেয়ারম্যান পদ নিয়েও আলোচনা হবার কথা ছিল। কিন্তু আবারও করোনা পরবর্তী সময়ে ক্রিকেট এবং ফ্যানদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বারবার ঘুরে ফিরে আসছে। আপাতত কোভিড-19 এর পরবর্তী পরিস্থিতির দিকে সংস্থাটি নজর রাখবে। চিরবৈরিতায় ভারত পাকিস্তান সফরে যাবে না। করোনার কারণে পাকিস্তানও তাদের দেশে এশিয়া কাপ আয়োজন করতে পারছে না। তবে এই টুর্নামেন্টের ভাগ্য ঠিক কোথায় দাঁড়াবে? এখানেও ভারত পাকিস্তান দ্বিমুখী অবস্থানে। এশিয়া কাপ আয়োজনে পাকিস্তানের প্রথম পছন্দ দুবাই, আর ভারতের শ্রীলঙ্কা। দুপক্ষের সঙ্গে নাকি কথা হচ্ছে এসিসি, সেখান থেকেই হোক আসার ব্যাপার হচ্ছে এবারকার এশিয়া কাপটা মাঠে গড়াতে যাচ্ছে। ক্রিকেটের সব স্বাদই যেন ভারত পাকিস্তান নিংড়ে নেয়। ঐতিহ্য, অস্তিত্ব আর মর্যাদার প্রশ্নে মাঠের লড়াইটা যেমন জমজমাট, তেমনি মাঠের বাইরে টেবিলের গল্পটাও ছাড় না দেবার, হার না মানার। এবারকার এশিয়া কাপের হোস্ট পাকিস্তান হওয়ায় সেই খেলাটা আরো জমেছে। ভারত কোশ্চিনকালেও পাকিস্তানে যাবে না। করোনায় তারাও ম্যাচটা আয়োজন করতে পারছে না। তবে কোথায় হবে এই টুর্নামেন্ট? হোস্ট হিসেবে দাবিটা পাকিস্তানেরই বেশি। ক্রিকেট নির্বাসনে থাকায় হোম গ্রাউন্ড বানানো দুবাইতেই আসরটা সরিয়ে দিতে চাইছে পাকিস্তান। ভারতের আপত্তি সেখানেও, তারা চাইছে আসরটা হোক শ্রীলঙ্কায়। মাঠের বাইরে দুদেশের ভিন্ন অবস্থান জটিলতা বাড়িয়েছে এশিয়া কাপের আয়োজনে। তবে সোমবারের এসিসি সভা শেষে পিসিবি চেয়ারম্যান জানিয়েছেন দুবাই তাদের প্রথম পছন্দ। তবে তারা আসরটি আয়োজন করবে কিনা সেটা নিশ্চিত হতে 1 থেকে 2 সপ্তাহ সময় লাগবে। এদিকে লঙ্কান বোর্ডের প্রেসিডেন্ট বলছেন পাকিস্তানের কাছ থেকে নাকি তারা সবুজ সংকেত পেয়ে গেছে। টুর্নামেন্ট আয়োজনের মৌলিক প্রস্তুতিটাও শুরু করেছে। সবকিছু বিচার করেই কিছু বিষয় স্পষ্ট। আয়োজক পাকিস্তান আসরটি আয়োজন করতে চাইছে, ভারতও খেলতে চাইছে। টুর্নামেন্ট আয়োজনে দুইটা দেশও প্রস্তুত রয়েছে। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার, খেলা যেখানেই হোক না কেন 2020 এশিয়া কাপের টি-20 আসরটি মাঠে গড়াচ্ছে। এই এশিয়া কাপ মানে আবার বাংলার সাফল্য গাথা, সম্ভাবনার কথা। সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি লড়াই করা দলটা এই বাংলাদেশ। যদিও শেষ 4 আসরের 3 ফাইনাল খেলেও শিরোপা জেতা হয়নি, তাতে কি? টাইগাররা যে দেখিয়েছে দিনে দিনে উন্নতি, আর বাকিরা মেনে নিয়েছে তাদের পরিণতি। ইহতিশাম সবুজ, ৭১। শুভ জন্মদিন প্রিয় ফাহিম স্যার। এবার যেতে চাই একটু পরের খবরে। কারো 1 টাকার অভাব, কারো কোটি টাকার অভাব, কিন্তু তারকা ফুটবলারদের হয়তো টাকার কোনো অভাব নেই। বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার কারা অনেকেই হয়তো জানেন, কিন্তু সবচেয়ে ধনী ফুটবল দম্পতি কারা সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন অনেক জবের। পৃথিবীর সবচেয়ে বেশি উচ্চারিত এবং আলোচিত শব্দ ভালোবাসা। ভারতের দশরথ মাঝির স্ত্রী টাকার অভাবে মারা যান। পরে পাহাড় কেটে রাস্তা বানিয়ে অনেক অর্থ আয় করেছেন মাঝি, কিন্তু জীবন সঙ্গিনীকে আর ফেরাতে পারেনি।
আবার বিশ্বে এমন অনেক দম্পতি আছে যাদের টাকা রাখার জায়গা নেই। ডেভিড বেকহাম যেমন ফুটবল দিয়ে সবার কাছে জনপ্রিয়, তেমনি ভিক্টোরিয়াও মডেল হিসেবে বেশ পরিচিত মুখ। 1996 সালে তাদের প্রথম সাক্ষাৎ হয়, সেখান থেকেই ভালো লাগার ভালোবাসার শুরু। এবছর জুলাইতে 21 বছর পূর্ণ হবে তাদের বিয়ের। এ জুটির মোট সম্পদের পরিমাণ 900 মিলিয়ন ইউরো। ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রেম কাহিনী মিডিয়া জুড়ে ব্যাপক আলোচনায় ছিল একসময়। সবাইকে অবাক করে দিয়ে অপরিচিত স্প্যানিশ মডেল জর্জিনা রদ্রিগেজকে জীবন সঙ্গিনী বানায় এই ফুটবল তারকা। রোনালদোকে পাওয়ার পর কপাল খুলে যায় রদ্রিগেসেরও। ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী 2010 থেকে 2020 সালে 800 মিলিয়ন ইউরো আয় করেছেন রোনালদো। আন্তোলিনা আর লিওনেল মেসির ভালোবাসার গল্পটা কম বেশি সবারই জানা। শান্ত স্বভাবের মেসি ছোটবেলা থেকে আন্তোলিনাকে ভালোবাসতেন। 2017 সালে বিয়ে হয় তাদের। এ জুটির মোট সম্পদের পরিমাণ 750 মিলিয়ন ইউরো। সাথে পরিচয় হয় শাকিরার, সেখান থেকেই তাদের প্রণয়ের শুরু। শাকিরা আর পিকের মোট সম্পদের পরিমাণ প্রায় 600 মিলিয়ন ইউরো। অনিক জাবের, 71। নিয়ম আছে নিয়মের কড়াকড়ি, তবে নেই শুধু নিয়ম মানার বালাই। ডোপিং এর কালো ছায়ায় কিছুদিন পরপরই কুলসিত হচ্ছে ক্রীড়াঙ্গন। বিশ্লেষণ বলছে প্রযুক্তি ডোপিং টেস্টকে উন্নত করলেও একে ফাঁকি দেওয়ার পথটাও প্রশস্ত করে দিয়েছে, যাতে পর্দার আড়ালে দেদারসে চলছে ডোপিং কাণ্ড। ব্যাপারটা বিশ্লেষণের চেষ্টা করছে খেলাযোগ। 2 পর্বের প্রথম পর্বে ডোপিং এর আদ্যপান্ত জানাচ্ছেন ইমরান হোসেন। 1980 মস্কো অলিম্পিক। ব্রিটিশ অ্যাথলিট অ্যালেন ওয়েলস 100 মিটার স্প্রিন্টে স্বর্ণপদক জিতেন, যেটা ছিল 1924 সালের পর প্রথম কোন ব্রিটিশ অ্যাথলিটের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের স্বর্ণজয়। কিন্তু 2015 সালে বিবিসির এক ইনভেস্টিগেশনে অভিযোগ করা হয় অ্যালেনের স্বর্ণপদক জয় ছিল নিষিদ্ধ স্টানোজল ডোপিং এর কারসাজি। বিবিসি সেই সময়ের একাধিক অ্যাথলিট ও ডাক্তারের তথ্যের সূত্র ধরে এই অভিযোগ তুলে ধরলেও তা পুরোপুরি প্রমাণের কোনো সুযোগ ছিল না, কারণ খেলাধুলায় ডোপিংয়ের কালো ছায়া শত বছরের পুরনো হলেও তা প্রমাণের প্রযুক্তি 90 দশক পর্যন্ত অতটা উন্নত ছিল না। ফলাফল বিভিন্ন সময়ে অনেক অ্যাথলিটের উপর সন্দেহের গন্ধ আসলেও প্রমাণের অভাবে তা হাওয়ায় মিলিয়ে যায়। যে কোনো অ্যাথলিটের শারীরিক সক্ষমতার উপরই অনেকটা নির্ভর করে তার প্রাপ্তি অপ্রাপ্তি, আর এই সক্ষমতা পেতে অনেক কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হয় একজন অ্যাথলিটকে। কিন্তু কষ্ট ও সময় সাপেক্ষ এই পথ ডিঙিয়ে শর্টকাট পথ বেছে নেওয়ার মানসিকতায় মূলত অ্যাথলিটদের পরিচয় করিয়ে তোলে ডোপিং এর সাথে, যাতে কৃত্রিমভাবে ওষুধ প্রয়োগ করে শারীরিক সক্ষমতা বাড়ানো হয়। ইতিহাস বলে ডোপিং এর বিরুদ্ধে লড়াইটা 1928 সাল থেকে শুরু হলেও ডোপিং টেস্টের সাথে অ্যাথলিটদের প্রথম পরিচয় 1966 সালে। তবে সেই টেস্টে অনেকটাই নামকাওয়াস্তে ছিল তার প্রমাণ মিলে 1998 সালে ট্যুর দ্য ফ্রান্স ডোপিং কেলেঙ্কারি থেকে, যার ফলশ্রুতিতে প্রতিষ্ঠিত হয় ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি বা ওয়াটা, যাদের হাত ধরে গত 2 দশকে ডোপিং টেস্টে ব্যাপক আধুনিকায়ন হয়, যেটা সর্বশেষ ও সর্বাধুনিক পদ্ধতি বায়োলজিক্যাল পাসপোর্ট। 2015 সালে বিবিসির সাংবাদিক মার্ক ডেলি ডোপিং টেস্টের কার্যকারিতা নিয়ে এক ইনভেস্টিগেশন করতে গিয়ে নিজের শরীরেই ব্যবহার করেন নিষিদ্ধ এপিও ড্রাগ। তিনি দেখতে চেয়েছিলেন আদৌ কি বায়োলজিক্যাল পাসপোর্ট ডোপিং এর বিরুদ্ধে শতভাগ কার্যকরী কিনা। কিন্তু অবাক করা তথ্য, 8 সপ্তাহের প্রফেশনাল কোচের ট্রেনিংয়ে বায়োলজিক্যাল পাসপোর্ট টেস্টে তিনি পার পেয়ে যান। 2011 সালে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের হিসেব বলছে সেই আসরের 44% অ্যাথলেটই ডোপিং এর সাথে জড়িত। তবে এর মাঝে মাত্র 1 থেকে 2% অ্যাথলেটকেই সেই সময় ধরা সম্ভব হয়। একই সূত্র ধরে দ্য সানডে টাইম পত্রিকা গোপন নথি ঘেটে ফাঁস করে 2001 থেকে 2012 সাল অব্দি অলিম্পিক ও ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের 146টি পদকের উপর ডোপিং এর অভিযোগ আছে, যেখানে 800রও অধিক অ্যাথলিট এমন ছিল যাদের উপর ডোপিং এর সন্দেহ করা হয়। বিশেষজ্ঞদের মতে ডোপিং টেস্টের বিপক্ষে অ্যাথলিটদের অ্যাবিলিটি সবসময় এক ধাপ এগিয়ে থাকে, যেখানে চিকিৎসা বিজ্ঞানের উন্নতি বরাবরই কানা গলিতে রাখে ওয়াডাকে। কিন্তু প্রশ্ন, আদৌ কি টেস্টের সীমাবদ্ধতাই ডোপিং ব্যর্থতার মূল কারণ, নাকি এর পেছনে আছে রাজনীতির কালো হাত? অলিম্পিকে রাশিয়ার নিষেধাজ্ঞা সূত্র ধরে সেই কাটাছেঁড়া হবে দ্বিতীয় পর্বে। ইমরান হুসাইন, 71।